নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিজেপির ভুতুড়ে ভোটার রাহুলের নিশানা এবার। কাল রাতে একটা হরর সিনেমা দেখেছি। তাই? তারপর কি হলো? তারপর আর ভয়ে ঘুম আসছে না, খালি মনে হচ্ছে খাটের নিচে কেউ যেন লুকিয়ে আছে। সহ্য যখন হয় না তখন দেখিস কেন? না গো, হরর সিনেমা তো আরো দেখি, কিন্তু এই ভূতটা ভয়ঙ্কর, কেউ পারছে না তার সাথে। বলিস কি রে? তা কি করছে সেই ভূত? না বাবা, বলবো না, ভাবতেও কেমন ভয় করছে। আচ্ছা, তুমি কখনো ভূত দেখেছো? ভূত দেখেছি বললে ভুল বলা হবে, কিন্তু ভুতুরে কাণ্ড কারখানা দেখেছি। তাই? কোথায় দেখেছো? আমাদের চারপাশেই কত ভূত আছে। তুই ছাপাখানার ভূতের গল্প শুনেছিস? না তো, কবরখানার ভূতের কথা শুনেছি, কিন্তু ছাপাখানার ভূত আবার কি? আরে সেই ভূত ছাপাখানা মানে প্রেসে থাকে। যখন কোনো লেখা ছাপা হয় তার বানান টানান সব ভুলভাল করে দেয়। ইন্টারেস্টিং, আরো দু একটা বলো। এই ধর না, ভোটের সময় মানুষ কোনো দলকে জেতাবে বলে ভোট দিল, কিন্তু রেজাল্ট বেরোলে দেখা গেল মানুষ যে দলকে চায়নি তারাই জিতে গেছে। সে কি গো, তাহলে তারা জিতলো কি করে? কি করে আবার? ভুতুরে ভোটে। মহারাষ্ট্র তো এই ভূতের উৎপাত চরমে উঠেছিল। তাই নাকি? কি হয়েছিল সেখানে? লোকসভার ভোটের পর বিধানসভা ভোটের সময় হঠাৎ করে ভোটারের সংখ্যা 41 লক্ষ বেড়ে গেছিল, যে ভোটটা বিজেপির দিকেই গেছে। 41 লক্ষ ভূত? বাপরে, আমার মাথা ঘুরছে। আরও আছে, যেই সূর্য ডুবলো সন্ধ্যা নামলো অমনি বিজেপির পক্ষে হু করে ভোট পড়তে শুরু করলো। কারাই ভোটার? ভূত। এই নিয়ে কেউ কিছু বলছে না? অবশ্যই বলছে। রাহুল গান্ধী এই নিয়ে সরাসরি মুখ খুলেছেন। তা কি বলছেন রাহুল? তুই বরং এটা নিজেই দেখে নে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগে নির্বাচন কমিশন ও কংগ্রেসের মধ্যে চাপানোতর তুঙ্গে উঠেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোটে বহু পরিমাণে কারচুপির অভিযোগ তোলার পর কমিশন তা অপ্রমাণিত অভিযোগ বলে অস্বীকার করেছিল। তবে রাহুল পাল্টা প্রশ্ন তোলেন, আপনারা যদি কিছু না লুকিয়ে থাকেন তাহলে সম্প্রতি হওয়া লোকসভা ও বিধানসভা ভোটের ডিজিটাল মেশিনে পড়া যায় এমন ভোটার তালিকা প্রকাশ করুন। মহারাষ্ট্রে ভোটের দিনে বিকেল 5টার পর সমস্ত সিসিটিভি ফুটেজ প্রকাশ করুন। এক্সে পোস্ট করে তিনি লেখেন, প্রশ্ন এড়িয়ে গেলে বিশ্বাসযোগ্যতা ফেরানো যাবে না। রাহুল একটি প্রবন্ধে দাবি করেন, লোকসভা ভোটের পর বিধানসভা ভোটে ভোটার সংখ্যা আচমকা 41 লক্ষ বেড়ে যায়। এই ভোটের বড় অংশ বিজেপির পক্ষে পড়ে। তার আরও অভিযোগ, বিকেল 5টার পরে ভোটদানের হার হঠাৎ 7.83% বেড়ে যায়, যা প্রায় 76 লক্ষ ভোট। নির্বাচন কমিশনের ব্যাখ্যা, সন্ধ্যার পর 65 লক্ষ ভোট পড়ে, যা সারাদিনের গড় হারে প্রতি ঘন্টায় 58 লক্ষ থেকে বেশি নয়। তারা জানায়, সব বুথে সব দলের এজেন্ট ছিলেন। কংগ্রেসের 27,000-এরও বেশি এজেন্ট ছিলেন মহারাষ্ট্রে। কমিশন আরও বলে, নির্বাচনের আগে কিংবা সময়কালে কংগ্রেসের পক্ষ থেকে বড় কোনো অভিযোগ আসেনি। তবে রাহুল বলেন, কমিশনের বিবৃতি সরাসরি উত্তর দেয়নি। তিনি আরও বলেন, আপনারা যদি স্বচ্ছ হন তাহলে বিস্তারিত তথ্য প্রকাশ করুন। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, দলটি 10ই ডিসেম্বর ও 7ই ফেব্রুয়ারি ভোটার তালিকা নিয়ে 2টি চিঠি পাঠিয়েছিল কমিশনকে। মহারাষ্ট্র কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা রমেশ চেন্নিথালা বলেন, লোকসভা ভোটে জয়ের পর মাত্র 6 মাসে বিধানসভায় মহারাষ্ট্র বিকাশ আঘাড়ি হঠাৎ এত কম আসনে হারতে পারে তা বিশ্বাসযোগ্য নয়। এটা গণতন্ত্রের সঙ্গে প্রতারণা। তিনি বলেন, এটা শুধু একটি রাজ্যের বিষয় নয়, গোটা দেশের ভোট ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা আজ প্রশ্নের মুখে। সব বিতর্কের মাঝেই সোমবার কমিশন জানিয়েছে, 2009 থেকে 2014 পর্যন্ত হরিয়ানা ও মহারাষ্ট্রের 4টি নির্বাচনের মতদাতার তথ্য বা ভোটার রোল তারা কংগ্রেসের হাতে তুলে দেবেন। এই বিতর্ক এখন নতুন করে ভোটের স্বচ্ছতা, তথ্যের অধিকার ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে জাতীয় রাজনীতির উত্তাপ বাড়িয়েছে। রাহুল গান্ধীর একটা চিঠিতেই কাজ হলো? তা আপাতত দেখে তো তাই মনে হচ্ছে। ইলেকশন কমিশনের ঘোষণায় রাহুল গান্ধী কি বললেন? রাহুল গান্ধী দুটো প্রশ্ন করেছেন। এক, কবে প্রকাশ হবে তথ্য? আর 2 নম্বর, যে তথ্য দেওয়া হবে তা মেশিনে পড়া যাবে তো? মেশিনে পড়া যাবে মানে? মেশিন রিডেবল তথ্য মানে ডিজিটাইজড রেকর্ড। ভোট দেওয়ার সময় কম্পিউটারে যে তথ্য রেকর্ড হয়েছিল সেটাই। কিন্তু রাহুল গান্ধী সেই তথ্যের উপর এত জোর দিচ্ছেন কেন? কারণ ডিজিটাইজড রেকর্ডে কারচুপি করলেও তা ধরা খুব সোজা। খুব বেশি গুপি দেওয়া যাবে না, সোজা কথায়। কিন্তু আমার আবছা আবছা মনে পড়ছে, নির্বাচন কমিশন নিয়ে তো বিরোধীদের অভিযোগ আগে উঠেছিল তো। প্রাক্তন সিইসি রাজীব কুমার, কম অভিযোগ ছিল না তার বিরুদ্ধে। কিরকম অভিযোগ? বিজেপির হয়ে কাজ করার অভিযোগ, পক্ষপাতিত্বের অভিযোগ, উস্কানিমূলক ভাষণ দেওয়ার পরও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। বাপরে, ইলেকশন কমিশন তো সাংবিধানিক প্রতিষ্ঠান, আর সেখানেই সবচেয়ে বড় ভয়, সাংবিধানিক প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় আনতে চায় বিজেপি। সে কি?
কিভাবে? রাজীব কুমারের পর মুখ্য নির্বাচনী কমিশনার হয়েছেন জ্ঞানেশ কুমার। তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সামনে এসেছিল বিজেপির স্বৈরাচার। কোন ঘটনা একটু মনে করাও। তুই এই খবরটা দেখ, নিজেই বুঝবি। 1950 সালের 25শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের নির্বাচন কমিশন। সেই দিনটিকে স্মরণে রেখে প্রতি বছর পালিত হয় জাতীয় ভোটার দিবস। সংবিধান প্রণয়নের ঠিক একদিন আগে প্রতিষ্ঠিত হয়েছিল এই সংস্থা, অথচ 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর বছরেই প্রশ্ন উঠছে কমিশনের নিরপেক্ষতা ও স্বাধীনতা নিয়ে। প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার সিইসি রাজীব কুমারের কার্যকালেই কমিশনের ভাবমূর্তি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠছে ভোটার তালিকায় অস্বচ্ছ উপায়ে লক্ষ লক্ষ নতুন নাম যোগ এবং বহু বৈধ নাম মুছে ফেলার। এই অনিয়মে ভোটের নিরপেক্ষতা নিয়ে মানুষের আস্থা ভেঙে পড়ছে। 2001 সালে সসম্মানে ইসির সুবর্ণ জয়ন্তী পালন করেছিল দেশ। তৎকালীন রাষ্ট্রপতি কেআর নারায়ণন বলেছিলেন, দেশবাসীর বিশ্বাসের নিরিখে নির্বাচন কমিশন সবকিছুকে ছাপিয়ে গেছে। কিন্তু এখন সেই কমিশনকেই তুলোধনা করছে সুপ্রিম কোর্ট। 2022 সালে বিচারপতি KM জোসেফের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ মন্তব্য করেছিল, সরকার শুধু মুখে বলে কমিশনের স্বাধীনতা আছে, কিন্তু বাস্তবে নেই। বিচারপতিরা সে সময় বলেন, একজন স্বাধীন কমিশনার যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও সাহস করে না বলতে পারেন, তাহলে তা গোটা ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত। 2024 সালের লোকসভা ভোটে মোদির ধর্মীয় উস্কানিমূলক প্রচারের বিরুদ্ধে অভিযোগ উঠলেও রাজীব কুমার শুধু বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেননি। সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেন, উঁচু পদে থাকা মানুষজন নিজেদের দায়িত্ব বোঝেন। এই বক্তব্যই প্রমাণ করে কমিশনের স্বাধীনতা এখন ইতিহাস। 2023 সালের মার্চে সুপ্রিম কোর্ট অনুপ বরনওয়াল বনাম ভারত সরকার মামলায় বলেছিল, নির্বাচন কমিশনার দেশের কাছে জবাবদিহি করবেন, তাকে হতে হবে নিরপেক্ষ, সাহসী, শক্তিশালী। কিন্তু বাস্তবে হচ্ছে উল্টোটা। রাজীব কুমারের বিদায়ের পর জ্ঞানেশ কুমারের নিয়োগ আরও একবার দেখিয়ে দিল, নির্বাচন কমিশন এখন কার্যত সরকারের হাতের খেলনা। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সিইসি নিয়োগে একটি নিরপেক্ষ কমিটি গঠন করতে হবে, যেখানে প্রধান বিচারপতির উপস্থিতি থাকবে। কিন্তু 2023 সালের আইনে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে প্রধানমন্ত্রীর মনোনীত মন্ত্রীকে রাখা হয়, অর্থাৎ নিয়োগেও স্বাধীনতা শেষ। বহু আগেই সংবিধান রচয়িতা ডক্টর আম্বেদকর আশঙ্কা করেছিলেন, যদি স্বাধীনভাবে কমিশনার নিয়োগ না হয়, তাহলে সরকার অযোগ্য ও নির্বোধ লোক বসিয়ে দেবে। আজ তাঁর সেই কথা সত্যি হয়েছে। প্রাক্তন সিইসি রাজীব কুমার এমনকি ইলেকটোরাল বন্ড ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়ের পরেও প্রধানমন্ত্রীর পক্ষে সুর মিলিয়েছেন। নির্বাচন সংক্রান্ত আরটিআই তথ্য দিতে চায় না কমিশন। একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গণতন্ত্রের প্রাচীর, সেই প্রাচীরে এখন ফাটল, আর সেই ফাটল দিয়েই ঢুকে পড়ছে শাসকের মনোভাব, দলীয় স্বার্থ আর জনগণের থেকে বিচ্ছিন্ন এক শাসন ব্যবস্থা। এই 75তম বছরে আমাদের নিজেদেরই প্রশ্ন করা দরকার, ভোট যদি প্রশ্নের মুখে পড়ে, তাহলে আর কি বেঁচে থাকে গণতন্ত্রে? আদালত থেকে এজেন্সি, নির্বাচন কমিশন থেকে সব সাংবিধানিক প্রতিষ্ঠান বিজেপি হাতের মুঠোয় আনতে চায় কেন? ওরা স্বৈরাচারী, তাই হিটলার যেমনটা করেছিল। আদালতকে প্রভাবিত করার অভিযোগও তো উঠেছিল বিজেপির বিরুদ্ধে। উঠেছিল তো। সুপ্রিম কোর্টের জাস্টিস অভয় এস ওকা রিটায়ারমেন্টের আগে এই নিয়ে সতর্ক করেছেন। কি বলেছিলেন জাস্টিস ওকা? বলেছিলেন, বিচার করা উচিত সংবিধানের পথে, কাউকে ইমপ্রেস করার জন্য, কারোর কাছে ভালো সাজার জন্য বিচার করা উচিত নয়। বাহ, দামি কথা। এই কথা তো ইলেকশন কমিশনের জন্যও খাটে। একদমই তাই। ইলেকশন কমিশনের উচিত কারোর কথায় প্রভাবিত না হয়ে শক্ত হাতে নির্বাচন পরিচালনা করা। আমাদের রাজ্যের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন, নির্বাচন কমিশন বিজেপির ইচ্ছে মতো দফা করে, তারিখ দেয়, ভোট করায়। একদমই তাই। সবচেয়ে বড় কথা, বিজেপি বিরোধী হলে পান থেকে চুন খসলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়। আর মোদি, শাহ, শুভেন্দুর মতো নেতারা ভোটের আগে যতই বিষ ছড়াক, নির্বাচন কমিশন কিছুই বলে না। সেখানেই তো নিরপেক্ষতার প্রশ্ন ওঠে, তাই না? তবে বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর এটা বড় জয়। রাহুল গান্ধী বিজেপিকে বেশ চাপে রেখেছে বলো? দেখে তো মনে হচ্ছে তাই, তবে সমস্যা একটা আছে। আবার কি সমস্যা? রাহুল গান্ধী যাই করুক, বিরোধী জোটের একজোট হওয়া দরকার, কিন্তু সেখানে রাহুল গান্ধী কতটা নেতৃত্ব দিতে পারবেন সেটাই দেখার। এটা ঠিক বলেছো। চলো এই বলেই শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।